নমস্কার, আমি ফাল্গুন কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে অভিভাবক, ছাত্রছাত্রী প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার এই বিষয়ে তার অ্যাডমিশন প্রসেস 2024-25 একাডেমিক ইয়ারের জন্য শুরু হতে চলেছে। সেটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা বিসিকেবি নামে আমরা সবাই জানি। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের 3টি ক্যাম্পাস রয়েছে। একটি মেন ক্যাম্পাস সেটি রয়েছে মোহনপুর নদিয়ায়, অন্যটি রয়েছে কলেজ অফ এগ্রিকালচার বর্ধমান ক্যাম্পাস এবং আরেকটি রয়েছে এক্সটেন্ডেড ক্যাম্পাস, সেটি বাঁকুড়া ক্যাম্পাস। এই 3টি ক্যাম্পাসে একটি মাত্র কম্বাইন্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটি অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়েই এই 3টি ক্যাম্পাসের যে অ্যাডমিশন প্রসেস একাডেমিক ইয়ার 2024-25 এর জন্য সেটি সম্পন্ন হবে এবছরে এবং তার জন্য নোটিফিকেশন হয়ে গেছে। এই নোটিফিকেশন দ্বারা যেটি জানা যাচ্ছে বা আমরা যে জানি যে মোহনপুর নদিয়া ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার এই দুটো সাবজেক্টই পড়ানো হয়। অন্যদিকে বর্ধমান ক্যাম্পাস এবং বাঁকুড়া ক্যাম্পাসে সেখানে পড়ানো হয় অনলি বিএসসি অনার্স এগ্রিকালচার। আমরা আজকে এই নোটিফিকেশন যেটি বেরিয়েছে তার বিস্তারিত বিষয়গুলি খুঁটিনাটি জেনে নেব। আজকে বলবো যে ছাত্রছাত্রী বন্ধু, তোমরা যদি আমার ভিডিও প্রথম দেখছো তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এবং নোটিফিকেশন ফর অল করে রাখো। আমি তোমাদের জন্য যেমন করে ইউটিউবের মধ্যে দিয়ে কাজ করছি, সরাসরি তোমরা আমার সাথে মোবাইলে অর্থাৎ ফোনের মাধ্যমে কথা বলতে পারবে, হোয়াটসঅ্যাপ করতে পারবে, তোমাদের বিভিন্ন ধরনের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে কাউন্সিলিং প্রসেস সেটি শুরু হতে চলেছে। সেটা নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকার কারণে তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেগুলো সঙ্গে সঙ্গে হয়তো উত্তর পাবে না, একটু দেরি হবে। তাই বলবো যে আমি চেষ্টা করবো আজকের এই ভিডিওটাকে অতি সুন্দর করে যত্ন করে প্রত্যেকটি বিষয়কে ক্লিয়ার করে দেওয়া, যেখানে তোমাদের প্রশ্ন সংখ্যাটা কম হবে। আমরা আজকে এর বিস্তারিত যে আলোচনা করব সেই আলোচনা করার প্রথমেই আমরা যে পার্ট সেই পার্টে জেনে নিতে হবে যে এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। অন্যদিকে এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে সিইউটিতে তোমরা যারা বসেছো তারা এই আইকার কোটা সিট থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে এমনটা নয়। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলের বাইরেও আইকার নমিনেটেড ক্যান্ডিডেট বা সিইউটির যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক দিয়ে যে মেধা তালিকা তৈরি হবে সেখান থেকে যে ক্যান্ডিডেট আসবে তাদেরকে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে, এটা বাধ্যবাধকতা নেই। আমরা এই বছরে যে নতুন নিয়ম হয়েছে বিসিকেবিতে সেটা হচ্ছে তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা 10+2 বা এইচএস পাস করেছে কেবলমাত্র 2023 এবং 2024 সালে, তারাই শুধুমাত্র এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ অনেকে প্রশ্ন করবে, স্যার তাহলে আমি 21 সালে পাস করেছি, 22 সালে পাস করেছি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? স্ট্রেট হচ্ছে না। এবছরে কেবলমাত্র 23-24 পাস আউট ক্যান্ডিডেট তারাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমরা প্রথমে আজকে এই বিসিকেবির যে সিট ম্যাট্রিক্স, 3টি ক্যাম্পাসের সিট ম্যাট্রিক্সটা এক নজরে একবার দেখে নিই। বিএসসি অনার্স এগ্রিকালচার মোহনপুর নদিয়া ক্যাম্পাসে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে যারা পাস করেছে তাদের জন্য আনরিজার্ভের সিট রয়েছে 55টি। এসসি 22% রিজার্ভ রয়েছে, তাদের জন্য সিট থাকছে 24টি। এসটি 6% রিজার্ভ থাকছে, তাদের জন্য 6টি। ওবিসি এ 10%, তাদের জন্য 11টি। ওবিসি বি 7%, তাদের জন্য 7টি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট 3%, 3টি সিট রিজার্ভ থাকছে। মোহনপুর ক্যাম্পাসে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে যারা পাস করছে তাদের জন্য বিএসসি অনার্স এগ্রিকালচারের মোট সিট হচ্ছে 106টি। অন্যদিকে আদার বোর্ড অর্থাৎ সিবিএসসি, আইসিএসসি, আইএসসি এ সমস্ত বোর্ড থেকে যারা পাস করেছো তাদের জন্য রয়েছে আনরিজার্ভ সিট রয়েছে 5টি। এসসি তাদের জন্য ওই 22% রিজার্ভেশন রয়েছে, 2টি সিট রয়েছে। এসটি 6%-এ 1টি সিট রয়েছে। ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি, মোট সিট রয়েছে 10টি। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তার মধ্যে দিয়ে যারা পাস করেছে
তাদের জন্য জেনারেল সিট রয়েছে 3টি, একটি রয়েছে এসসি, ওবিসি এ একটি, ওবিসি বি একটি, মোট 6টি সিট রয়েছে। এই মোহনপুর ক্যাম্পাসে আইকার বা সিইউটির যে কোটা থেকে যারা আসবে তাদের জন্য মোট সিট আসছে 30টি। তাহলে মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য টোটাল যে সিট রয়েছে সেটি হচ্ছে 152টি। আমরা দেখে নেব যে বিএসসি অনার্স এগ্রিকালচার বারওয়ান ক্যাম্পাসে কতগুলি সিট রয়েছে। বারওয়ান ক্যাম্পাসেও ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে যারা পাস করেছে তাদের জন্য আনরিজার্ভ যারা জেনারেল কোটাতে সিট রয়েছে 15টি, থাকছে এসসিতে 5টি, এসটি 1টি, ওবিসি এ 3টি, ওবিসি বি 2টি এবং পিডব্লিউডি 1টি, মোট 27টি। অন্যদিকে আদার বোর্ড অর্থাৎ আইসিএসসি, সিবিএসসি, আইএসসি এই সমস্ত বোর্ড থেকে যারা পাস করেছে তাদের জন্য জেনারেল সিট আছে 1টি, এসসি 1টি, এসটি 1টি, মোট 3টি সিট রয়েছে। আবার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ও স্কিল ডেভেলপমেন্ট তার থেকে যারা পাস করে তাদের বর্ধমান ক্যাম্পাসে সিট রয়েছে জেনারেলের 1টি, এসসির 1টি, এসটির কোনো সিট নেই, অন্য কারণে 2টি সিটই রয়েছে টোটাল। তাহলে বর্ধমান ক্যাম্পাসের মোট সিট সংখ্যা হচ্ছে 32 বা 32। শুশুনিয়া বাঁকুড়া ক্যাম্পাস যেটি এক্সটেন্ডেড ক্যাম্পাস, এই শুশুনিয়া ক্যাম্পাসের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে যারা পাস করেছে তাদের জন্য রয়েছে জেনারেলের 15টি, এসসির 5টি, এসটির 1টি, ওবিসি এ 3টি, ওবিসি বি 2টি, ওবিসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট জন্য 1টি, মোট 27টি। আদার বোর্ড অর্থাৎ সিবিএসসি, আইসিএসসি, আইএসসি বোর্ড যারা বললাম তাদের জন্য জেনারেলের 1টি, এসসির 1টি, মোট 2টি সিট। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই কোর্স থেকে যারা পাস করেছে তাদের জন্য জেনারেলের 1টি, এসসির 1টি, এসটির 1টি, মোট 3টি। এখানে শুশুনিয়া ক্যাম্পাসে মোট সিট সংখ্যা হচ্ছে 32। আমরা অ্যাট এ গ্ল্যান্স একবার দেখে নিই যে টোটাল বিএসসি অনার্স এগ্রিকালচার এই বিসিকেবির যে ক্যাম্পাসগুলি সেখানে মোট সিট সংখ্যা কত। সেখানে মোট সিট সংখ্যা তো দেখা যাচ্ছে জেনারেলের জন্য 97, এসসির জন্য 41, এসটির জন্য 11, ওবিসি এ 19 বা 19, ওবিসি বি 13, পিডব্লিউডি ক্যান্ডিডেট জন্য 5, টোটাল হচ্ছে 186 এবং আইকার নমিনেটেড ক্যান্ডিডেট আসবে 30, টোটাল হচ্ছে 216। অন্যদিকে বিএসসি অনার্স হর্টিকালচার সেগুলি বললাম কেবলমাত্র মোহনপুর ক্যাম্পাসে পড়ানো হয়। মোহনপুর ক্যাম্পাসে এই বিএসসি অনার্স হর্টিকালচারের যে সিট সংখ্যা সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে পাস আউট তাদের জন্য জেনারেলের 13, এসসির 5টি, এসটির 2টি, ওবিসি এর 3টি, ওবিসি বি 2টি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 1টি, মোট 26 বা 26। আদার বোর্ড থেকে সিবিএসসি, আইসিএসসি, আইএসসি বোর্ড থেকে যারা পাস করেছে বা পাস আউট আছে তাদের জন্য জেনারেলের 1টি, এসসির 1টি, মোট 2টি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট সেখান থেকে যারা পাস করেছে তাদের হচ্ছে জেনারেলের 1টি, এসসির 1টি, মোট 2টি। তাহলে এই হর্টিকালচারের জন্য বিএসসি অনার্স হর্টিকালচারের মোট সিট সংখ্যা কত? জেনারেলের জন্য 15, এসসির জন্য 7, এসটির জন্য 2, ওবিসি এ 3, ওবিসি বি 2 এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট 1, টোটাল হচ্ছে 30। এখানে 8 সিট হচ্ছে আইকার নমিনেটেড যে ক্যান্ডিডেট তারা আসবে, সুতরাং টোটাল সিট হচ্ছে 38। মোহনপুর ক্যাম্পাসে এখানে বিটেক এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং করানো হয়, যার অ্যাডমিশন প্রসেস হয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে দিয়ে, তার কাউন্সিলিং এর মধ্যে দিয়ে। সেখানে যে সিট রয়েছে সেটি জেনারেলের জন্য 13, এখানে এসসির জন্য 6, এসটির জন্য 2, ওবিসি এ 2, ওবিসি বি 2 এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট 1, টোটাল 26। এবং এখানেও আইকার নমিনেট, আইকার থেকেও হচ্ছে ক্যান্ডিডেট আসবে, তারা হচ্ছে এখানে হবে 26, মোট 26 প্লাস 6 এগুলো 32 হচ্ছে টোটাল সিট। এখন এই টোটাল যে সিট দাঁড়ালো সেই সিটের সংখ্যা হচ্ছে এখানে 286 একদম আইকার নিয়ে, আইকার কোটা ছাড়া 242 হচ্ছে টোটাল সিট দাঁড়াচ্ছে, ইনক্লুডিং বিটেক এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং। এটা ছাড়া এখান থেকে 26টা হচ্ছে মাইনাস করে দিতে হবে। 3টে সিট বলা হয়েছে এখানে যারা 3rd সেমিস্টারে জয়েন করবে
বিটেক এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ, সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে জিলেট হয়। সেই জিলেট দিয়ে যারা আসবে ল্যাটারাল এন্ট্রিতে তারা থার্ড সেমিস্টারে গিয়ে ভর্তি হবে। 2টি সিট বিএসসি অনার্স এগ্রিকালচার ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার মোহনপুর ক্যাম্পাসে রিজার্ভ থাকবে। তাদের জন্য, কাদের জন্য? এটি জিটি এর নমিনেটেড ক্যান্ডিডেটদের জন্য 2টো সিট এখানে রিজার্ভ থাকবে। 2টি সুপার নিউমারি পোস্ট কোটা থাকবে বিএসসি অনার্স এগ্রিকালচার ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার মোহনপুর ক্যাম্পাসে ফর জম্মু কাশ্মীর স্টুডেন্টস। এটি হচ্ছে প্রাইম মিনিস্টার স্পেশাল স্কলারশিপ স্কিম যেটি আছে তার থেকে আসবে, তার হচ্ছে 2টো সিট রিজার্ভ থাকবে। ফরেন ক্যান্ডিডেটদের জন্য 5টা টোটাল সিট রিজার্ভ থাকবে, তার মধ্যে এগ্রিকালচারে 3টে সিট, হর্টিকালচারে 1টি সিট এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ 1টি সিট। 2টি সিট বলা হয়েছে বিএসসি অনার্স এগ্রিকালচার ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার মোহনপুর ক্যাম্পাসে আর কেপ্ট রিজার্ভ ফর ক্যান্ডিডেট হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন স্পোর্টস অ্যান্ড গেমস। অর্থাৎ স্পোর্টস কোটা তো এখানে সিট রয়েছে, তার জন্য এখানে 2টো সিট থাকবে যারা টোটাল আমাদের এই বিসিকেবিতে সিটের সংখ্যা দাঁড়াচ্ছে 300 সব কিছু নিয়ে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন বলা হয়েছে এজ নট লেস দেন 16 years old as on 31st August 2024। 31 আগস্ট 2024 এর ডেটে কোনো মতেই 16 বছরের নিচে হওয়া চলবে না, একদিন কম হলেও কিন্তু সে অ্যালাউ হবে না। আমরা দেখে নেব এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি আছে। এবছরে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে যেটি করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল এবং আদার বোর্ড অর্থাৎ সিবিএসসি, আইসিএসসি, আইএসসি এসব থেকে যারা পাস করছে তাদের জন্য যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে, তাদের মেন সাবজেক্ট থাকতে হবে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি কম্পালসারি, এবং এই 4টে সাবজেক্টে অ্যাভারেজ 70% নাম্বার থাকতে হবে। অন্যদিকে এই যে 70% নাম্বার থাকতে হবে তাদের জন্য জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট এবং স্পোর্টস কোটা থেকে যারা আসবে অ্যাপ্লাই করবে তাদের জন্য। অন্যদিকে এখানে এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য 60% রাখা হয়েছে এই 4টি সাবজেক্টে। আবার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এই ভোকেশনাল স্ট্রিম থেকে যারা পাস করছে তাদের জন্য কম্পালসারি সাবজেক্ট যেটি রাখা হয়েছে সেটি ইংলিশ এবং বায়োলজি। এছাড়াও বলা হয়েছে ফিজিক্স বা কেমিস্ট্রি, এবং 2টি তার ভোকেশনাল যে কোর্স সেই কোর্স অর্থাৎ এগ্রিকালচার এবং হর্টিকালচার রিলেটেড যে কোনো 2টো সাবজেক্ট তার থাকতে হবে। কোন কোন সাবজেক্টগুলো থাকতে হবে তার কোডগুলো হচ্ছে নোটিশে দেওয়া হয়েছে। এই নোটিশটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ক্লিক করে পুরোটাই হচ্ছে পেয়ে যাবে। সুতরাং সেখান থেকে দেখে নিতে পারবে কোডগুলো কোন। এই কোডগুলো স্পেসিফিক আমি কিন্তু খুব ক্লিয়ার নয় যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোন একটা কোড দিয়ে আমি বলতে পারবো না, সুতরাং যা মেনশন করা আছে তার উপরেই এটাকে বলতে হবে। এবারে এদের জন্য অর্থাৎ এই ভোকেশনাল স্ট্রিম থেকে যারা পাস করেছে তাদের জন্য যেটা রাখা হয়েছে 70% ক্রাইটেরিয়া রাখা হয়েছে 5টা সাবজেক্টে, অর্থাৎ ইংলিশ, বায়োলজি, এদিকে ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটা, আর ভোকেশনাল স্ট্রিমের 2টো, মোট 5টা সাবজেক্টের তাদেরকে হচ্ছে অ্যাভারেজে যেন 70% থাকে। এখানেও সেই একই জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, আর 60% রাখা হয়েছে এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। ক্যান্ডিডেটদের বলা হয়েছে এখানে যে অল ক্যান্ডিডেটস মাস্ট বি এ পার্মানেন্ট ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল or in case of ICARS nominated candidate this clause will not be applicable। ICAR এর জন্য অ্যাপ্লিকেবল হবে না, বাকি সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতেই হবে। এখানে বলা হয়েছে candidates will be required to submit domicile certificate issued by the concerned district magistrate or subdivisional officer at the time of admission। তাহলে ডোমিসাইল সার্টিফিকেটে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যতগুলি এন্ট্রান্স হয় সবগুলোতে আমরা যেমন দেখেছি ওখানে A1 বা A2 বা B ফরম্যাটের সার্টিফিকেটের কথা বলা হয়েছে, বা বলা হয়েছে যদি ই ডিস্ট্রিক্ট সার্টিফিকেট হয় তাতে হবে, কিন্তু এখানে স্টেট বলা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর সাবডিভিশনাল অফিসার, এই দুজনই সাইনিং অথরিটি। অর্থাৎ এই 2টো পদের যারা পদাধিকারী তাদের কিন্তু অ্যাভেলেবিলিটি হচ্ছে খুবই কম। আপনি অফিসে গেলেন, তোমরা অফিসে গেলে আর পেয়ে যাবেন ওনাকে এমন বিষয়টা নয়, তারা প্রচন্ড ব্যস্ত থাকেন বিভিন্ন শিডিউলে। তো তাদের হচ্ছে ডাইরেক্ট এই ডোমিসাইল সার্টিফিকেট সই করাতে হবে, এমনটা দেওয়াতে আমি একটু মর্মাহত, কারণ
বিসিকেবি এটা আমার মনে হয় আরেকটু কনসিডার করলে ভালো হতো, যেখানে এটা মেনশন করে দিলে ভালো হতো যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে নিলেও হবে, বা যেমন করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে আছে যে এবছরে যারা পাস করেছে তারা A2, বা আগের বছরে যারা পাস করেছে তারা A2 নিলেও হবে, বা তারা A1 করাবে, ঠিক একই ফরম্যাটে রাখলে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের জন্য অনেকটা সুবিধা হতো। কিন্তু আমরা সেটা পাচ্ছি না, কিছুটা ভোগান্তি হবে, কারণ এই ফর্ম ফিল আপের কাজ যেটি চলবে আমরা সর্বসাকুল্যে 17টা দিন হাতে পাবো, তার মধ্যে সমস্ত কিছু ব্যবস্থা করে রাখতে হবে। ইতিমধ্যে অনেকেই হয়তো SDO লেভেল থেকে করে, তাদের তো খুব ভালো, যারা DM থেকে করে তাদেরও ভালো, কিন্তু যারা A1 A2 ফরম্যাটে নিয়ে আছে বা ই ডিস্ট্রিক্টে তাদের কি হবে? সুতরাং আপনাদের প্রত্যেকে বলবো, আজকে নতুন যারা দেখছো তাদেরও বলবো যে তোমরা প্রত্যেকে একটা মেল করো, বিসিকেবির যে মেল আইডি আছে আমি পরবর্তীকালে দিয়ে দেবো, সেখানে মেল করে তোমরা লেখো যে স্যার DM SDO অলওয়েজ অ্যাভেলেবেল হয় না, সুতরাং আপনারা যদি কাইন্ডলি এটা আমাদেরকে অ্যালাউ করেন যে A2 ফরম্যাট বা A1 বা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যদি প্রাপ্ত হয়, সেটা যদি আমরা পেয়ে যাই, সেটা যদি থাকে, তাহলে সেটাতেও আমরা যদি প্রডিউস করি, তাহলে অ্যালাউ করা হয়, তাহলে আমাদের অনেক উপকার হবে। এটা বলে তোমরা নিজেদের ভাষাতে লিখে মেল করতে থাকো, এবং যতজন অ্যাপ্লাই করবে সবাই এই মেল করো। আমি খুব আশাবাদী, বিগত থেকে বলছি, অন্য একটি কেসে এই ধরনের সাকসেস পাওয়া যায়। সুতরাং আমার মনে হয় সবাই যদি আমরা বিষয়টাকে হাইলাইট করতে পারি, তাহলে কার্যকরী একটা ভূমিকা পালন করা যাবে। সুতরাং তোমরা সবাই এই পদক্ষেপ নেবে। নেক্সট হচ্ছে বলছে রিজার্ভেশন যেটি আছে, পার্সন উইথ ডিসেবিলিটি যেটি আছে, PWD ক্যান্ডিডেট, তাদের জন্য স্টেট গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী হবে। এমনকি তোমাদের মিনিমাম ফিজিক্যাল ফিটনেস এসেন্সিয়াল টু পারসু থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। তোমরা প্র্যাকটিক্যাল এবং থিওরি করতে পারবে কিনা সেরকম ক্যান্ডিডেটই কিন্তু হচ্ছে এই কাজে বা এই কোর্সে তোমরা ভর্তি হতে পারবে, বা তোমাদের চেকিং করা হবে। বিসিকেবি নিজস্ব যে ডক্টর, তাদের দিয়ে কিন্তু স্পেশাল চেক আপও করানো হবে। Candidate having proficiency in sports and games can apply under sports quota for BSc Honours Agriculture course only. তাহলে যারা স্পোর্টস কোটায় আসবে তারা শুধুমাত্র BSc Honours Agriculture কোর্সে ভর্তি হতে পারবে, অন্য কোনো কোর্সে কিন্তু ভর্তি হতে পারবে না, অর্থাৎ BSc Honours হর্টিকালচারে ভর্তি হতে পারবে না। মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলা হচ্ছে স্পোর্টস কোটার জন্য, সেটি বলা হয়েছে এটা হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট হতে পারে, স্টেট চ্যাম্পিয়নশিপ ওপেনও হতে পারে অর অ্যাবভ। ইন টেবিল টেনিস বলা হয়েছে, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, ভলিবল, এই সমস্ত খেলার সঙ্গে যারা যুক্ত তাদের, এবং লাস্ট 3 ইয়ার্স তাদের সার্টিফিকেট যেটা প্রডিউস করতে হবে, কারেন্ট সার্টিফিকেট, অথবা লাস্ট 3 ইয়ার্স এর মধ্যে যে কোনো এক বছর একটা সার্টিফিকেট যদি সে প্রডিউস করে, তাহলেই হচ্ছে সে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং তাকে এগুলো দেখাতে হবে এবং আপলোডও করতে হবে। ক্যান্ডিডেট সিকিং রিজার্ভেশন রিল্যাক্সেশন অ্যাভেলেবল ফর SC, ST, OBC, OBC-B, PWD quota must ensure that they are entitled to such reservation relaxation as per eligibility criteria prescribed by Government of West Bengal. তাহলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যা নিয়ম, অর্থাৎ সার্টিফিকেট, ভ্যালিড সার্টিফিকেট থাকবে, তারাই হচ্ছে এই সমস্ত ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাডমিশন ফি ফর সিট, অর্থাৎ এখানে ভর্তি হতে গেলে যে অ্যাডমিশন ফি লাগবে সেটি আমরা একবার দেখে নিই। অ্যাডমিশন ফি বলা হয়েছে দু রকম আছে, একটি হোস্টেলার, একটি নন হোস্টেলার বা ডে স্কলার। এখানে ইউনিভার্সিটির যে নিয়ম সেটা হচ্ছে ইউনিভার্সিটির 15 কিলোমিটারের মধ্যে যারা থাকবে তাদেরকে কিন্তু হোস্টেল দেওয়া হবে না। 15 কিলোমিটারের বাইরে যারা থাকবে তারাই হোস্টেল পাবে। সুতরাং হোস্টেলে যারা থাকবে তারা হোস্টেলার, যারা হোস্টেলে থাকবে না তাদের ডে স্কলার, অর্থাৎ সারাদিনের ক্লাস করে তারা বাড়ি ফিরে যাবে, ডে স্কলার। এখানে অ্যাডমিশন ফি সেভাবেই রাখা হয়েছে, শুধু যখন অ্যাডমিশন হবে সেই ফিতে বলা হয়েছে বোথ হোস্টেলার অ্যান্ড ডে স্কলার দুজনেই 10,200 টাকা করে লাগবে। অন্যদিকে হোস্টেলারদের জন্য ফার্স্ট সেমিস্টার যে ফি সেটি লাগছে 12,800 টাকা, আর ডে স্কলার যারা তাদের জন্য লাগছে 11,000। হোস্টেলার যারা থাকবে তাদের সিকিউরিটি ডিপোজিট দিতে হবে 3,000 টাকা। টোটাল হোস্টেলার যারা থাকবে তাদের জন্য টোটাল পেমেন্ট করতে হবে 26,000 টাকা। অন্যদিকে যারা ডে স্কলার থাকবে তাদেরকে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 21,200 টাকা পেমেন্ট করতে হবে। ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন, অ্যাডমিশন কোন ক্ষেত্রে ক্যান্সেল হতে পারে, অর্থাৎ যা যা নিয়ম কানুন আছে সমস্ত কিছু কোনো ভায়োলেশন হলে তার কিন্তু এনি টাইম তার হচ্ছে এই অ্যাডমিশন ক্যান্সেলেশন হতে পারে বা ক্যান্সেল হতে পারে। অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন ফি এখানে রাখা হয়েছে
জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি তাদের জন্য 1500 টাকা, এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য 750 টাকা, স্পোর্টস কোটাতে জেনারেল এবং ওবিসি যারা তাদের জন্য 1500 টাকা এবং স্পোর্টস কোটার এসসি এসটি ক্যান্ডিডেট তাদের জন্য 750 টাকা এবারের ফিস ধার্য করা হয়েছে। এই ইম্পর্টেন্ট ডেটগুলো একটু দেখে নিন। এই যে ফর্ম ফিল আপের কাজ এটা চলবে 11 জুন 2024 দুপুর 12টার থেকে শুরু হবে আর শেষ হবে 27 জুন 2024 মিড নাইটে। অর্থাৎ 11 থেকে 27 পর্যন্ত আপনারা 17টা দিন সর্বসাকুল্যে সময় পাবেন। আপনারা যখন এই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে ফর্মে মূল যে ফর্ম সেই ফর্মে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটাকে কারেকশন করার জন্য যে পোর্টালটা খোলা থাকবে সেটা 30 জুন 2024 মিড নাইট পর্যন্ত খোলা থাকবে। এবারে উল্লেখযোগ্য যে জিনিসগুলো এখানে অনেকগুলি বলা থাকে না তার মধ্যে হচ্ছে যে রেজিস্ট্রেশন যখন করতে হবে, এই রেজিস্ট্রেশন করার সময় আমাদের কি কি জিনিস রেডি রাখতে হবে। একটা যে পার্সোনাল ডিটেল আমাকে দিতে হবে, সেখানে লাগবে ক্যান্ডিডেটের ফুল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার, তার ওন ইমেল আইডি, গার্জেন্স নেম, গার্জেনের মোবাইল নাম্বার, রিলেশনশিপ উইথ গার্জেন, যে ক্ষেত্রে বাবা মা থাকবে না অন্য কেউ গার্জেনশিপ করবে তখন তার নাম দিতে হবে, ডেট অফ বার্থ, ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরিতে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডব্লিউডি এ সমস্ত মেনশন করতে হবে, কাস্ট সার্টিফিকেট নাম্বার ইফ এনি যদি কিছু থাকে সেটাকে আপলোড করতে হবে, স্পোর্টস কোটা ইয়েস নো করতে হবে, জেন্ডার মেল ফিমেল আধারে টিক করতে হবে, ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গলে টিক করতে হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান টিক করতে হবে, রিলিজিয়ন স্টুডেন্টস আধার নাম্বার যেটা রিলিজিয়ন লিখতে হবে এবং স্টুডেন্টসের আধার নাম্বার সেটাও উল্লেখ করতে হবে। সুতরাং অ্যাপ্লিকেশন শুরুর আগে এই বিষয়গুলোকে হাতের সামনে রাখতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টকে হচ্ছে স্ক্যান করে রেডি করে রাখতে হবে, কারণ আমাদেরকে মূলত এই অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে যে ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমেই সেটা হচ্ছে যে একটা পাসপোর্ট সাইজ ছবি, কালার পাসপোর্ট সাইজ ছবি। কালার পাসপোর্ট সাইজ ছবির এখানে বিস্তারিত বলা নেই, আমি রুলসটা একটু বলে দিই। সেটা যে দুটো কান যেন পরিষ্কার দেখা যায় এবং প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়েই ছবি তুলবেন। আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেও এরকম এসছে, অত কড়াকড়ি নেই বলে ছেড়ে দিয়েছে, একটা কান দেখা যাচ্ছে একটা কান দেখা যাচ্ছে না। এটা কিন্তু পাসপোর্ট সাইজ ছবির নিয়ম নয়। চোখ থাকবে ক্যামেরার দিকে সোজা এবং কান দুটি পরিষ্কার দেখা যেতে হবে, সেটা হয় পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই ছবি আপনারা আপলোড করবেন যাতে করে কোনো ডিসক্রিমিনেন্সি না আসে। আপনাদেরকে নিজেদের তোমাদেরকে একটা সিগনেচার হচ্ছে আপলোড করতে হবে, একটা সাদা কাগজে সিগনেচার করে সেটাকে স্ক্যান করে ক্রপ করে তারপরে আপলোড করতে হবে। এছাড়াও যে সার্টিফিকেট অর্থাৎ ডেট অফ বার্থের ডকুমেন্ট অর্থাৎ ক্লাস 10 লেভেলের যে অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট সেটাকে স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করতে হবে 10+2 এর মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, স্পোর্টস কোটা যা থাকে স্পোর্টস কোটা সার্টিফিকেট, আধার কার্ড, এগুলো সব হচ্ছে আপলোড করতে হবে। তার মধ্যে এই যে কালার ফটোগ্রাফ যেটা হবে এবং সিগনেচার যেটা হবে সেটা জেপিজি বা জেপেগ বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং যার সাইজ হবে 10 কেবি থেকে 100 কেবির মধ্যে। অন্যদিকে আদার যে ডকুমেন্টগুলো অর্থাৎ এই মার্কশিট, ডেট অফ বার্থের সার্টিফিকেট, আধার কার্ড বা ক্যাটাগরি সার্টিফিকেট এই সমস্ত যা আপলোড হবে এগুলো সব পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং পিডিএফ ফরম্যাটে যেটা আপলোড হবে সেটা 40 কেবি থেকে 1024 কেবি এই সাইজের মধ্যে নিয়ে এসে এগুলোকে আপলোড করতে হবে। আচ্ছা, আপলোড করতে হবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট বা সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন যেটি থাকবে ফর এজ প্রুফ, আর মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন বা এইচএস ভোকেশনাল, বোথ সাইড সেপারেটলি কিন্তু করতে হবে। সার্টিফিকেট এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা তাদের সার্টিফিকেট আপলোড করতে হবে। পার্টিসিপেশন সার্টিফিকেট স্পোর্টস কোটাতে যারা থাকছে তাদের আপলোড করতে হচ্ছে আর আধার কার্ডটা আপলোড করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন যখন কমপ্লিট হয়ে গেল, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল, সব হয়ে গেল, তারপরে একটা কনফার্মেশন পেজ বেরোবে। সেখানে হয় একটা অপশন আসবে ডাউনলোড করার বা প্রিন্ট করার। তাহলে যারা এর সঙ্গে সঙ্গে এটাকে সেভ করে নিয়ে অবশ্যই আমি অ্যাডভাইস করবো যে প্রিন্ট করে নেওয়ার জন্য। অনেকে রেখে দেয় মোবাইলে পরে প্রিন্ট করবো বলে, কিন্তু মোবাইল হারিয়ে যেতে পারে, করাপ্ট হতে পারে, কম্পিউটারে গেলে সেটাও হতে পারে। সুতরাং আমি বলবো সঙ্গে সঙ্গে প্রিন্ট করে সেটাকে নিজের ফাইল বন্দি করতেই হবে। আর এই রেজিস্ট্রেশনের সময় যা যা ডেটা দেওয়া হবে 100% একদম 200% যেন কারেক্ট হয়, একটাও যেন কোনো মিস্টেক না হয়। এটা কিন্তু কারেকশন করা যাবে না।
ওই রেজিস্ট্রেশনের সময়। মূল অ্যাপ্লিকেশন পার্টটা কারেকশন করা যাবে, কিন্তু রেজিস্ট্রেশন পার্ট আমরা যখন করবো তখন যেটা দেবো সেটা কিন্তু কোনো কারেকশন হবে না। সুতরাং খুব সাবধান। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডও এমন হয়েছে নিজেই টাইপ করেছে, নিজেরই নামের বানানের কিন্তু ভুল করেছে। সুতরাং এগুলোর কোনো মার্সি নেই। এবারে তারা যখন কাউন্সিলে যাবে, সেখানে কাউন্সিল অথরিটি যারা থাকবে তারা যদি দয়া পরামর্শ হয় তাকে ছেড়ে দেয় ভালো, কেন তার এফিডেভিট থাকবে একটা। এবারে যদি ছেড়ে দেয় ভালো, যদি না দেয় তারা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। খুব সাবধান। এই রেজিস্ট্রেশন পার্টে প্রতিটি বানান, প্রতিটি ডেটা যা দিচ্ছি, এমনও দেখা গেছে যে মেল ক্যান্ডিডেট ফিমেলে দিয়েছে, তারপর বলছে আমি সাইবার ক্যাফেতে করেছি, আমি ওখানে দেখিনি, কাকু করে দিয়েছে। সুতরাং এগুলোর কোনো এক্সকিউজ নেই। অত্যন্ত সাবধানে কিন্তু দেখতে হবে নিজেকে যে সব ডেটা ঠিকঠাক দেওয়া হলো কি না। যখন আমাদের এই অ্যাডমিশন প্রসেস হবে, অর্থাৎ কাউন্সিলিং হবে, যখন মেরিট লিস্ট বেরোনোর পর, তখন আমাদেরকে কি কি নিয়ে যেতে হবে বলা হয়েছে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ এইচএস মার্কশিট বোথ সাইড, এজ প্রুফ সার্টিফিকেট বোথ সাইড, সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ ফটোকপি করবে অর্থাৎ জেরক্স করবে, সব বোথ সাইডে কিন্তু নিচে ফুল রানিং হ্যান্ডে সাইন করবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ভ্যালিড মেডিকেল সার্টিফিকেট ফ্রম প্রপার অথরিটি অফ ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন যারা থাকছে তাদের, অর্থাৎ পিডব্লিউ ক্যান্ডিডেট যারা, তাদের জন্য। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট অফ কম্পিটেন্ট অথরিটি, ক্যাটাগরি যদি আছে এসসি এসটি ওবিসি এপি যা আছে তাদের সার্টিফিকেট, সেই যথাযথ সার্টিফিকেট তাদের ফটোকপি করে সেলফ অ্যাটাস্ট করে নিয়ে যেতে হবে, অরিজিনালও নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটাস্টেড কপি অফ স্পোর্টস প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যেটি থাকবে সেটি তাদেরকে নিয়ে যেতে হবে অরিজিনাল এবং ফটোকপির উপরে সেলফ অ্যাটাস্টেড। Candidate will be required to submit self-attested photocopy of domicile certificate issued by the concerned district magistrate or subdivisional officer at the time of admission. অর্থাৎ তোমরা যে ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করছো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিও থেকে, সেই সার্টিফিকেটকেও ফটোকপি করিয়ে সেলফ অ্যাটাস্টেড করে ওখানে দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি আধার কার্ডটাও জেরক্স করে সেটাও কিন্তু রানিং হ্যান্ডের নিচে সাইন করবে এবং সেটাও ওখানে জমা দিতে হবে। সাবমিশন অফ ব্লাড ইলেকট্রোফোসিস যেটি আছে থ্যালাসেমিয়া টেস্ট, সেটি কিন্তু করতে হবে, সেটাও রিপোর্ট ওখানে জমা দিতে হবে। অ্যান্টি র্যাগিং এর একটা ডিক্লারেশন দিতে হবে ওয়েবসাইটে। এই আমাদের বিসিকেবির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে সেই অ্যান্টি র্যাগিং এর প্রোফাইল পাওয়া যাবে, সেটিকে নিতে হবে। নন জুডিশিয়াল স্ট্যাম্পের ওপরে টাইপ করা দেবে, নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, তার সঙ্গে ডাইং পেপার দিয়ে টাইপ করা দেবে। দুটি সেট হবে, একটি হবে স্টুডেন্টের, অন্যটি হবে প্যারেন্টের, অর্থাৎ দুজনকেই বন্ড দিতে হবে। এটা যখন হোস্টেলে ঢুকতে যাবে, কলেজে প্রথম ক্লাস শুরু করতে যাবে, তখন কিন্তু দিতে হবে। এই অ্যান্টি র্যাগিং এর যে আমার ডিক্লারেশন, সেটা যতক্ষণ না জমা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার রেজিস্ট্রেশন হবে না, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা শেষ যেটা চলে আসবো, সেটা হচ্ছে যে বলা হয়েছে যে ওয়েবসাইট যেটি আছে, কোন ওয়েবসাইটকে আমরা ভিজিট করবো। অনেকেই অনেক ইনফরমেশন গুগল সার্চ করে থাকে, আমি বলবো কেউ গুগল সার্চ করে কোনো ইনফরমেশন দেখবেন না, সরাসরি হচ্ছে যে বিসিকেবির ওয়েবসাইট, সেই ওয়েবসাইট দেখার জন্য বলবো, এবং সেটাই এখানে অ্যাডভাইস করা আছে। www.bckb.edu.in এটি হচ্ছে বিসিকেবির অফিসিয়াল সাইট। সুতরাং এই সাইটটাকে দেখতে হবে। বিসিকেবির পক্ষ থেকে আমি বললাম যে যেমন করে মেল করতে বললাম, এই মেল আইডি যেমন দেওয়া আছে এখানে, যে টেকনিক্যাল হেল্প ডেস্ক bckb@gmail.com। আবার বলি, টেকনিক্যাল হেল্প ডেস্ক bckb@gmail.com। এই হচ্ছে মেল আইডি। এই মেল আইডিতে তোমাদের প্রত্যেকে বললাম কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটের বিষয়টা হাইলাইট করো, যাতে করে A1 A2 বা আমাদের যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে প্রাপ্ত তাতেও চলবে, সেটা যদি উল্লেখ করে দেয় আরো সুবিধা হবে। নেট কারেকশন নোটিশ যদি চলে আসে আরো সুবিধা হয়ে যাবে, কারণ আমরা খুবই চিন্তিত এই দুটি পার্সনের কাছ থেকে অনলি যদি করতে হয় কিভাবে করব। আমরা তো ভিডিও লেভেল পর্যন্ত থাকা উচিত ছিল, সেটাও কিন্তু এখানে দেওয়া হয়নি। ইউনিভার্সিটি একটা হেল্পলাইন করেছে, সেখানেও তোমার মুখেও বলতে পারো যে এই দুজনকে আপনারা দিয়েছেন, আমরা করবো কি করে। আমরা তো ভিডিও থেকে করতে পারতাম বা ই ডিস্ট্রিক্ট থেকে, সেটা উল্লেখ করে দেননি। এই ধরনের কথাগুলো তোমরা কিন্তু সাহসের সঙ্গে যদি বলতে পারো, আমার মনে হয় কাজ হবে। তাই সেখানে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, জানি না সেই মোবাইল নাম্বার আদৌ ধরবে কিনা, তোমার সাথে কথা হবে কিনা, এই ব্যাপারে আমি জানি না। বিগত দিনে অনেক এই নিয়ে অনেক অবজেকশন থাকে, যে নাম্বার থাকে কিন্তু নাম্বার ধরে না। সেই নাম্বার হচ্ছে 6289943669। আবার টাইম দেওয়া হয়েছে বেলা 11:30 থেকে বিকাল 5টা পর্যন্ত, মনডে টু ফ্রাইডে এক্সেপ্ট হলিডে। কোনো হলিডে থাকলে সেই বাদ দিয়ে মনডে টু ফ্রাইডে এটা কথা বলা যাবে। আজকে বিসিকেবি 2024-25 একাডেমিক ইয়ারের জন্য যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন নিয়ে চেষ্টা করলাম সব বিস্তার বলে দেওয়ার। আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট পাস করবে।
কোনো প্রয়োজন থাকলে হোয়াটসঅ্যাপ করবে, বা খুব দরকার থাকলে অবশ্যই ফোন করতে পারো। ফোন যদি না ধরি আমি কিন্তু রিং ব্যাক করি। ফোন যদি না করি, তাহলে ফোন যদি না ধরতে পারি, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখবে স্যার আপনাকে ফোন করেছিলাম এই নাম্বার, আমার কিছু প্রশ্ন ছিল কিন্তু আপনি ধরেননি, কাইন্ডলি যদি রিং ব্যাক করেন, আমি অবশ্যই এমনি রিং ব্যাক করবো, কিন্তু আরো জানা হয়ে যাবে যে বিসিকে সম্বন্ধে তুমি কিছু জানতে চাইছো। আজকে যারা আমাদের এই ভিডিও দেখলে বা যারা দেখলেন, প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। ছাত্রবন্ধু ছাত্রীবন্ধু তোমরা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকো, অপেক্ষা করো আমার আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।